বাংলা ভাষা ও সাহিত্য ক্লাসে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের তোমাদের পাঠ্যসূচিতে যে সকল কবিতা রয়েছে তার মধ্যে কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি প্রতি সমাজ ব্যবস্থার এক বিশেষ বার্তা বহন করে দাঁড়ায়, প্রতিবাদের সুর উত্তোলিত করে। আজকের ক্লাসে আমরা এই কবিতাটি নিয়েই আলোচনা করব। কবিতাটি আলোচনার প্রারম্ভে আমরা কবি সম্পর্কে কয়েকটি কথা একটু জেনে নিই। কবি মৃদুল দাশগুপ্ত কবি জন্মগ্রহণ করেছিলেন 1950 সালে শ্রীরামপুরে। সাংবাদিকতার পেশায় নিযুক্ত ছিলেন তিনি, নিযুক্ত আছেন তিনি এখনো। মনে রাখা প্রয়োজন, এই সাংবাদিকতার পেশায় নিযুক্ত থাকার কারণে সমাজ ব্যবস্থার সমস্ত ক্ষেত্রে তাকে অবিচলভাবে বিচরণ করতে হয়েছে। তাই তিনি দেখেছেন বঞ্চনা, নিপীড়ন, তাই তিনি দেখেছেন ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই। সমাজ ব্যবস্থায় আমরা অমৃতস্য পুত্রা, তা সত্ত্বেও আমরা প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করি সংকীর্ণ নৈতিকতার কারণে, কখনো কখনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির কারণে। আজকাল যুগান্তর কিংবা পরিবর্তন পত্রিকায় দীর্ঘদিন কাজ করবার সুবাদে তিনি জীবিকার স্বার্থে মাটির মানুষের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পেয়েছেন, দেখেছেন বঞ্চনার কথা, অনুভব করেছেন নিপীড়নের সুর। ছোট থেকেই কবি মৃদুল দাশগুপ্ত বিদগ্ধ সাহিত্যিকগণের সম্মুখ হয়েছেন বারে বারে। কখনো সুনীল গঙ্গোপাধ্যায়, কখনো শান্তিকুমার ঘোষ, কখনো শক্তি চট্টোপাধ্যায়, কখনো তারাপদ রায়ের মতো ব্যক্তিত্বগণের। কখনো তখন তিনি অষ্টম কিংবা নবম শ্রেণীতে পড়তেন। এই মানুষদের সামনেই তার কবিতা পাঠের সুযোগ এসেছিল বারে বারে। তখন থেকেই সাহিত্যের ক্ষেত্রে তার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল, সাহস তীব্র হয়ে উঠেছিল। আমাদের এই কবিতাটি, পাঠ্য কবিতাটি, যে কবিতাটি সম্পর্কে কবি বলেছিলেন, আমি মনে করি আমি নিজে কবিতা লিখি না, আকাশ থেকে নামে। কবিতা লেখার কালে একটি কলমের যা ভূমিকা, আমার ভূমিকাও ঠিক সেরকম কবি বিশ্বাস করেন। একটি লেখনীর ভূমিকা যেমন, কবি হয়তো তাই। তার ভিতর থেকে জেগে ওঠে এক অদ্ভুত ভাবনা, শক্তি, যে শক্তি দিয়ে তিনি সৃষ্টি করেন তার প্রতিবাদ। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিও সেই প্রতিবাদের ধারক আর বাহক। কবিতা প্রসঙ্গে আসি এবার। কবিতার কাব্যগ্রন্থ হল ধান ক্ষেত থেকে। কবিতাটি 2011 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়েছিল সপ্তর্ষি প্রকাশন থেকে, যেটা শ্রীরামপুর থেকে প্রকাশিত হয়। প্রেক্ষাপট ছিল সিঙ্গুরের দমনপীড়নমূলক পরিস্থিতি এবং নন্দীগ্রামের গণহত্যা। রাজনৈতিক ইন্ধনে সংযুক্ত দুটি ক্ষেত্রই, কোথাও জেগে ওঠা, কোথাও দমিত হওয়া। এই জেগে ওঠা আর দমিত হওয়ায় পদপিষ্ট হয়েছে সেখানের মানুষ। সেই দুঃখের কথা, সেই কষ্টের কথা কবিতার পরতে পরতে সংযুক্ত করেছেন কবি। কবিতাটির মূল সুর হল এককেন্দ্রিক মানসিকতা, সংকীর্ণ নীতি পালনের এবং নারী সত্তার প্রতি অবহেলার ঊর্ধ্বে উঠে কবিতায় প্রতিষ্ঠিত হয়েছে সমাজবোধ।
অত্যন্ত প্রাসঙ্গিক কথা। কবিতাটির মূল সুর আরেকবার বলে দিই, এককেন্দ্রিক মানসিকতা। এককেন্দ্রিক মানসিকতার অর্থ কি? আমি আমার ভাবনায় ভাবিত, সেই ভাবনাই জগতে প্রতিষ্ঠিত হোক, আর কোনো ভাবনাই শ্রেষ্ঠত্ব লাভ করবে না। আমি আমার নীতিতে মহিয়ান, আমার নীতি প্রতিষ্ঠিত হোক জগৎব্যাপী, আর কোনো নীতি শ্রেষ্ঠ নয়, তা চলতে পারে না। পৃথিবীতে যত মানুষ তত নীতি প্রতিষ্ঠিত হতে পারে, সহাবস্থানই ধর্ম হওয়া উচিত। এই এককেন্দ্রিক মানসিকতাই আমাদের সমাজকে ক্রমশ ধ্বংসের দিকে ঠেলে নিয়ে চলেছে। আমাদের স্মরণ রাখা উচিত, তা থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। সংকীর্ণ নীতি পালনের ঊর্ধ্বে উঠতে হবে আমাদের। সংকীর্ণ নীতি, সে সংকীর্ণ নীতি কি? স্বার্থপরতা। সে সংকীর্ণ নীতি কি? সংকীর্ণতা। মনের ভাবনা, যে মনের ভাবনা কেবলমাত্র নিজেকে প্রতিষ্ঠা দেয়, অন্য কাউকে প্রতিষ্ঠা দিতে চায় না, কবি সেই সংকীর্ণ নীতি পালনের কথা বলেছেন। এবং সর্বোপরি নারী সত্তার প্রতি অবহেলা। আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, যে পুরুষতান্ত্রিক সমাজের নাগ পাশে সমাজ আবদ্ধ আজও। তাই নারী মর্যাদার কথা বোধ হয় মনে থেকেও মনে করি না। ফলশ্রুতিতে বারে বারে নির্যাতিতা হন তারা। রাজনীতির মুখও সে ঢেকেছে মুখ প্রতিবাদের। কবি চেয়েছেন এ সবের ঊর্ধ্বে উঠে অন্তত তার লেখনীকে সোচ্চার করতে। তিনি যেন বলতে চেয়েছেন এবার বাঁচার একটাই পথ, প্রতিবাদ। কবিতার মূল সুর হলো তাই। কবি জানেন নারী সত্তার প্রতি অবহেলা, এককেন্দ্রিক মানসিকতা কিংবা সংকীর্ণ নীতি পালন কখনোই একটা সমাজ ব্যবস্থাকে মহত্ব দান করতে পারে না, শ্রেষ্ঠের ঊর্ধ্বে উঠতে পারে না সে সমাজ। তাই প্রয়োজন কি? উদারতা, সহাবস্থান, নারীর প্রতি শ্রদ্ধাবোধ। তা না থাকলে কখনোই সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে ওঠে না, মহিয়ান হয়ে ওঠে না। প্রাসঙ্গিকভাবে আমরা এবার কবিতায় আসব। কবিতাটি আমরা চারটে স্তবকে দেখতে পাই। এই চারটে স্তবকের তিনটে পৃথক পৃথক সুর আছে। প্রথম স্তবকে আমরা দেখি নারী জাতির প্রতি শ্রদ্ধাশীলতা। কবি যে শ্রদ্ধাবোধের কথা বারবার বলবেন। দ্বিতীয় স্তবকের মধ্যে দেখি সৌভ্রাতৃত্ববোধ। সৌভ্রাতৃত্ববোধ বিস্তৃতভাবে পরে আসছি। তৃতীয় এবং চতুর্থ স্তবকে কবি রেখেছেন সমাজ ব্যবস্থার প্রতি এক ঐকান্তিক আবেদন। কবি খুঁজে পেতে চেয়েছেন প্রশান্তি। আমরা প্রথম স্তবকের কথায় আসি। প্রথমে নারীর প্রতি শ্রদ্ধাবোধ। কবি জানেন, আমরা দেখেছি, আমরা সবাই জানি, নারী জাতির প্রতি শ্রদ্ধাশীলতাহীন একটি সমাজ কখনোই ঊর্ধ্বে উঠতে পারে না। নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বাস্তবিকভাবেই সত্য। মহাভারতের ক্ষেত্রে আমরা দেখেছি নারীর প্রতি অবমাননা, লাঞ্ছনা কৌরব পক্ষকে ধ্বংসের অতল সমুদ্রের গহ্বর তলে পৌঁছে দিয়েছিল। একই রকম ভাবে আমরা দেখেছি রামায়ণের যুগে রামচন্দ্রের দ্বারা রাবণ হত হয়েছিলেন। রাবণের অপরাধ ছিল পরস্ত্রী হরণের ন্যায় নিন্দনীয় গর্হিত কাজ, নারী জাতির প্রতি অবহেলা, বঞ্চনা। রামচন্দ্রের আরেকটি কথা প্রাসঙ্গিকভাবে এখানে মনে না করলেই নয়। সেই মানুষটি, সেই নারী যিনি অভিশপ্ত হয়ে পাথরে পরিণত হয়েছিলেন, সেই অহল্যা, তাকে পাষাণ থেকে সাপ মুক্ত করেছিলেন রামচন্দ্র। তিনি যেন বলেছিলেন, তোমার ওঠার সময় হয়েছে, তুমি ওঠো, তুমি জাগো, তুমি প্রতিবাদ করো। রামচন্দ্র তাই শুধু একটি প্রাণ, যার মধ্যে সংস্কার ছিল। কবিতার প্রথম পর্বে সেই সকল কিছুই যেন প্রতিফলিত হয়েছে। কবি বলছেন, ক্রন্দন রতা জননীর পাশে। যে জননী এখন ক্রন্দনে রত, কান্নায় রত, তার পাশে যদি এখন না থাকি, তবে কেন লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? আমরা প্রত্যেকেই আমাদের সৃষ্টির মাধ্যমে নিজের বহিঃপ্রকাশ ঘটাই। প্রত্যেক মানুষ যে কর্মেই নিযুক্ত আছি না কেন পৃথিবীর যে কোনো প্রান্তে,
প্রত্যেকটি মানুষ তার কর্মক্ষেত্রের মধ্য দিয়ে, কর্মসৃষ্টির মধ্য দিয়েই কিন্তু নিজের বহিঃপ্রকাশ ঘটায়, নিজের উদ্ভাবনী শক্তিকে প্রকাশিত করে। কবি বলতে চাইছেন সেই লেখা, গান গাওয়া, আঁকা কি সবই বৃথা হবে কবির ক্ষেত্রে যদি তিনি তার লেখনী শক্তির গুণে লেখনীকে সোচ্চার করে ক্রন্দনরতা জননীর পাশে না অবস্থান করে। আজকের দিনে এখনো যখন দেখেছি সেই জননী বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, তার পাশে থাকার সময় এসেছে, কবি অনুভব করেছেন। কারণ লেখালেখি, গান গাওয়া তখনই তো সার্থক রূপ পাবে, আঁকা আঁকি তখনই তো সার্থক রূপ পাবে যখন সমাজ ব্যবস্থার একটি প্রাণ রূপে আমি সমাজকে সংস্কারের কথা ভাবব। আমরা প্রত্যেকেই সমাজের এক একটি অঙ্গ, এক একটি অংশ। এক একটি অংশহীন, অঙ্গহীন সমাজ কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। প্রাসঙ্গিকভাবে প্রত্যেকটি অঙ্গের এবং অংশের দায়িত্ব থেকে যায় সমাজকে শুদ্ধকরণের। সেই শুদ্ধকরণের প্রচেষ্টাই কবি রেখেছেন কবিতার পরতে পরতে। তাই কবি বলতে চেয়েছেন ক্রন্দনরতা জননীর পাশে আমি আমার সৃষ্টি শক্তির মধ্য দিয়েই রাখার বা থাকার প্রচেষ্টা করতে চাই। তা না হলে এ সমস্ত কিছু বৃথা হবে বলে কবির অনুমান। জগৎ মাঝারে যেখানে যে আছি নিজের কর্মগুণে, সমাজ রীতির শুদ্ধতা কথা দিনে দিনে যাব বুনে। বলতে ইচ্ছে করে জগতে যে যেখানেই আছি না কেন নিজের কর্মগুণের মধ্য দিয়ে সমাজকে শুদ্ধিকরণের পথ দেখিয়ে যেতে হবে। এটাই আমাদের করা উচিত, এটাই আমাদের কর্তব্য। আমাদের প্রতি সমাজের দায়িত্ব যেমন আছে, সমাজের প্রতি আমাদের কি এক টুকরো দায়িত্ব নেই? সেই দায়িত্বের কথাই কবি যেন বলতে চেয়েছেন তার প্রথম স্তবকের মধ্যে। দ্বিতীয় স্তবকে আসি। দ্বিতীয় স্তবকের মধ্যে আমরা দেখেছি সৌভ্রাতৃত্ব বোধের কথা তিনি বলতে চেয়েছেন। সৌভ্রাতৃত্ব বোধ, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা জানি আমরা সবাই অমৃতের সন্তান, আমরা সবাই সমান। যদি হয়, নজরুল চেয়েছিলেন সমাজের বুকে সেই সহাবস্থানের কথা বলে যেতে। আজও তার জন্য চিৎকার করতে হয় সহাবস্থানের কথা, তার জন্য প্রতিবাদ করতে হয়, অধিকারটুকু অর্জনের জন্য আন্দোলনে নামতে হয়। নিশ্চিতভাবে নামা উচিত। সৌভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার কথা প্রাসঙ্গিকভাবে কবি দ্বিতীয় স্তবকে এভাবেই বলতে চেয়েছেন। আমরা দেখেছি রাজনৈতিক সংকীর্ণতা কখনো কখনো আমাদের মনকে গ্রাস করে। রাজনৈতিক সংকীর্ণতা যখন মনকে গ্রাস করে তখন সংকীর্ণতার ঊর্ধ্বে না উঠে সংকীর্ণতার দ্বারা আবিষ্ট হয়ে আমরা অন্যের প্রতি আঘাত হানি, তাকে আহত করি, তাকে শবদেহে পরিণত করি। কি লাভ হয়? ক্ষণিকের লাভ হয় না, তাতে মন প্রশান্তি পায় না। সেই সৌভ্রাতৃত্ববোধের কথা। নীতি আলাদা হতেই পারে, আদর্শ আলাদা হতেই পারে, তাই বলে কি আঘাত হানব? নিহত ভাইয়ের শবদেহ দেখে মনের মধ্যে ক্রোধ সঞ্চারিত হবে না। নিহত ভাইয়ের শবদেহ দেখে নিশ্চুপভাবে অবস্থান করে যাব? কবি বলছেন না। তাহলে কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? মূল্যবোধ, সমাজে সহাবস্থান, ভালোবাসা এ সব অর্থহীন হয়ে যাবে যদি নিহত ভাইয়ের শবদেহ দেখে সেই নিহত ভাইয়ের শবদেহের পাশে ডুকরে ডুকরে আছড়ে পড়ে কাঁদতে থাকা মাকে দেখে মনের মধ্যে ক্রোধ জাগরিত না হয়। তাহলে বৃথা জীবন, বৃথা সমাজ, বৃথা অর্থহীন মূল্যবোধ। কবি মূল্যবোধকে তখনই প্রচ্ছন্নভাবে প্রকাশ করতে চেয়েছেন, প্রতিষ্ঠা দিতে চেয়েছেন, তখনই বোঝাতে চেয়েছেন মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে যখন কিনা এ সব কিছু, নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ সঞ্চারিত হওয়া, মায়ের চোখ থেকে ঝরে পড়া অশ্রু জলের মূল্য দিতে জানবে সমাজের প্রত্যেকটি মানুষ। তখনই এবার আসি তৃতীয় আর চতুর্থ স্তবকে। যে দুটি স্তবকের মধ্যে কবি সার্বিকভাবে এই সকল স্তবকের, এই দুটি স্তবকের অনুযায়ী তিনি তার মনের ভাবনাকে, তার প্রচেষ্টাকে, তার আন্তরিক ঐকান্তিক ভাবনাকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। কবি দেখেছিলেন, দেখেন আজও
ছিন্ন ভিন্ন নারীর দেহ, পুরুষতান্ত্রিক সমাজের বর্বরতা কবিকে বারে বারে আহত করে, মনে প্রাণে নিহত করে। কবি দেখেছেন, তা আজও দেখেন। তাই সেই নিখোঁজ ছিন্ন ভিন্ন দেহটিকে দেখার পর কবি কি করবেন? আকাশের দিকে তাকিয়ে থাকবেন? বিধির বিচারের জন্য অপেক্ষা করবেন? বিধি অর্থাৎ বিধাতা, কবে বিধাতা বিচার করবেন? ঈশ্বর কবে বিচার করবে তার জন্য অপেক্ষা করবেন? নাকি বিধিবদ্ধ বিচার ব্যবস্থার প্রতি দৃষ্টি আরোপ করে শুধুমাত্র সময় গণনা করে যাবেন? দীর্ঘস্থায়ী সময় গণনা, বছরের পর বছর অপরাধী শাস্তি পাবে না, ডুকরে কাঁদবে সেই নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটির আত্মীয় স্বজন। এমন অবস্থায় কবি কি করবেন? বিধিবদ্ধ বিচার ব্যবস্থার প্রতি তাকিয়ে কেবলমাত্র নিশ্চুপ হয়ে বসে থাকবেন, নাকি বিধাতা কবে বিচার করবেন তার জন্য নিশ্চুপ হয়ে বসে থাকবেন? কবি বলছেন না, কবি তা পারেন না। তাহলে কবি কি পারেন? কবি পারেন, যা পারি তা কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ। কবি বলতে চেয়েছেন, তার সৃষ্টির মধ্যে কবি অবস্থান করিয়েছেন বারুদের টুকরো। যে বারুদ কবির মনের মধ্যে এতদিন আগুন সম অবস্থান করেছে, যা দেখে মনে হয়েছে তীব্রতার কথা, সেই তীব্রতা তিনি তার সৃষ্টির মধ্যে নিহিত করতে চান। এবং সেই নিহিত সৃষ্টি বিস্ফোরণের আগে সংঘবদ্ধভাবে কবিতার পরতে পরতে অবস্থান করবে। তা বিস্ফোরিত হবে কোথায় গিয়ে? কবি জানেন। কবির সৃষ্টির মাহাত্ম্য প্রকাশ পাবে তখনই, কবির সৃষ্টির সার্থকতা হবে তখনই, যখন কবি দ্বারা সৃষ্টি প্রত্যেকটি পাঠক শ্রেণীর কাছে, তোমাদের কাছে, আমার কাছে, তোমাদের মনে, আমার মনে বিস্ফোরিত হবে। কবিতা তো বিস্ফোরণ শক্তি নিয়ে অবস্থান করে। কবিতা তো স্পন্টেনিয়াস অ্যান্ড পাওয়ারফুল ওভারফ্লোয়িং অফ এ পোয়েটস মাইন্ড। যদি তাই হয়, তাহলে সেই স্পন্টেনিয়াস এবং পাওয়ারফুল ওভারফ্লোয়িং সেটা কোথায় গিয়ে সঞ্চারিত হয়, জাগরিত করে? পাঠকের মনে গিয়ে, যেটা তোমাদের মনে গিয়ে আমার মনে এসে। কবি জানেন, সমাজ ব্যবস্থার এমন অন্ধকার দিককে আলোকিত করতে গেলে একমাত্র সমাজ শুদ্ধিকরণের বার্তা সাহিত্যের মাধ্যমে তার দ্বারা সম্ভব। তাই তিনি তার সাহিত্যের মধ্যে, তার কবিতার মধ্যে বারুদ সঞ্চারিত করেছেন, যে বারুদ বিস্ফোরণের আগের মুহূর্তে অবস্থান করছে। বিস্ফোরিত হবে কখন? যখন আমাদের মনে এসে পৌঁছবে, তোমার মনে, তোমাদের মনে, আমার মনে, আমাদের মনে এসে পৌঁছবে। আমরা অনুভব করব, আমরাও তীব্রতার সঙ্গে প্রতিবাদ করতে শিখব। তখনই সার্থক হবে কবির সাহিত্য। তাই বলতে ইচ্ছে করে, তীব্রভাবে বলতে ইচ্ছে করে, আমার লেখনী আগুন কিংবা ঝড় হয়ে ধেয়ে এসে বঞ্চিত আর নিপীড়িতদের বারে বারে রবে পাশে। তাদের পাশে দাঁড়ানোর সময় এসেছে, বঞ্চিত নিপীড়িত তাদের পাশে। আগুন হয়ে আসবে লেখনী, ঝড় হয়ে আসবে, তীব্রভাবে ঝাঁপিয়ে পড়বে, এগিয়ে আসবে। তবেই সাহিত্যিকের সাহিত্য পূর্ণতা লাভ করবে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মধ্যে কবি সে কথাই বলতে চেয়েছেন, যার মাধ্যমে কবি আমাদের প্রত্যেককে জাগিয়ে তুলতে চেয়েছেন, আমাদের প্রত্যেককে সমাজের অন্ধকার অংশের মধ্যে অংশকে আলোকিত করবার ইচ্ছা যাতে আমাদের মনে জেগে ওঠে, তার প্রচেষ্টা করেছেন। আমরা নিশ্চিতভাবে সেই প্রচেষ্টা নিয়ে অবস্থান করব। কবিতাটির 4টে স্তবকের মধ্যে বলেছি 3টে ভাব বিস্তৃত হয়েছে। প্রথম স্তবকে নারীর প্রতি শ্রদ্ধা, দ্বিতীয় স্তবকে সৌভ্রাতৃত্ববোধ এবং তৃতীয় স্তবকে কবির ঐকান্তিক প্রচেষ্টা। প্রত্যেকটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিশ্লেষণটি করলাম তা সুন্দরভাবে দেখবে, বারে বারে শুনবে এবং লিখে নেওয়ার প্রচেষ্টা করবে। এই কবিতাটির প্রশ্ন নিয়ে আলোচনা, যে প্রশ্নগুলো হতে পারে বলে মনে হয়, পরীক্ষা আসতে পারে বলে মনে হয়, সেগুলো নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। তোমরা এটা আপাতত শোনো, শুনে নিয়ে লেখার চেষ্টা করো। যদি কোথাও মনে হয় জিজ্ঞাসা করার প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে গিয়ে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো,
সকলকে ধন্যবাদ। আর সেই একই কথা, আমাদের সবার প্রচেষ্টায় বাংলা ভাষা ও সাহিত্য সুন্দর হয়ে উঠুক, মধুর হয়ে উঠুক।